আজকে খাতড়া আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে খাতড়া এটিএম গ্রাউন্ডে সমগ্র আদিবাসীদের মিলিত একটা মহাসমাবেশ। এই সমাবেশের যে দাবি রাখা হয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের মদতে ও আদিবাসীদেরকে আদিবাসী করার বিরুদ্ধে, সারা রাজ্যে ফেক এসটির নিপাত যাওয়ার বিরুদ্ধে বা তাদেরকে ফেক এসটির বিরুদ্ধে 2006 সালের যে বনাধিকার আইন, সেই বনাধিকার আইন কার্যকারী করার জন্যে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলি থেকে যে আদিবাসীদের হস্টেল ছিল সেগুলো বন্ধ হয়েছে কেন, তার জন্যে এরকম বেশ কিছু দাবি দাবা নিয়ে আজকে এই খাতড়া এটিএম মাঠে আমাদের এই আদিবাসীদের সমাবেশ। এই আদিবাসীদের সমাবেশ সমস্ত আদিবাসী সংগঠনগুলি আজকে এখানে জমায়েত করেছে। মূলত এই দাবিগুলোকে নিয়েই আজকে সমাবেশটা রাখা হয়েছে। আচ্ছা, এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে এই মাহাতোরা যারা এসটি হতে চাইছে তারা তার জন্য 5 দিন রেল সড়ক অবরোধ করেছিলেন। তো এখন পর্যন্ত এসটির যেটা দাবি করছে এটা ওনারা বলছেন যে না, এই তাদের ন্যায্য দাবি। আপনারা কি বলবেন? দেখুন, কোনো সমাজের পক্ষ থেকে আন্দোলন করবে এটা তাদের হক অধিকার আছে, কিন্তু দীর্ঘদিন ধরে করবে এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মদত না থাকলে সেটা কখনোই সম্ভব নয়। আমরা কিছুদিন আগেও দেখেছি 5 দিন করেছে, এবারেও দেখলাম 5 দিন করেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ আমরা যখন আদিবাসীরা যখন রাস্তায় নেমে আন্দোলন করি তখন আমাদের নামে কিন্তু প্রচুর কেস আছে। ইতিপূর্বে মাঝি পারগানা মহলের থেকে রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল পারগানা মহলের কর্মকর্তাদের বিরুদ্ধে, কিন্তু এখনও পর্যন্ত কেস চলছে। আমরা দুটো প্রোগ্রাম তাদের দেখলাম রেল টেকা, সেইখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু যা জানি তার থেকে যে কারো কোনো নামে কিন্তু এখনও পর্যন্ত কেস হয়নি। ফলে এ থেকে তো আমরা একটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মদত দিয়েছে, সাহায্য করেছে, বিভিন্নভাবে প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে, ফলেই তারা 5 দিন করতে সম্ভব হয়েছে। ওরা যে দাবিটা করছে ওদের পক্ষ থেকে অবশ্যই ন্যায্য, কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু দেখতে পাচ্ছি না যে তাদের দাবিটা ন্যায্য। আমরা এই দাবিটার বা তাদের এই দাবির বিরোধিতা আমরা করছি সমগ্র আদিবাসী সমাজ। আচ্ছা, আজকে যে ওনারা ইতিহাস নিজের হাতে লিখছে, আমরা যে ইতিহাস দেখেছি সেটা ওরা যেটা ইতিহাস প্রমাণ করতে চাইছে এটা আমাদের কাছে প্রুফ আছে, এটা ভুল কেস। এই ব্যাপারে আপনি কী বলেন? দেখুন, ইতিহাস যারা তৈরি করেছেন, আজকে যে সমস্ত ইতিহাসগুলো আছে সেগুলো তো ব্রিটিশ আমলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যারা ব্রিটিশরা লিখে গেছেন। বহু তাবড় ইংরেজ ঐতিহাসিক যারা কিন্তু আমাদের ভারতবর্ষে ঘটে যাওয়া বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের বিদ্রোহের কথা তারা লিখে গেছেন। আজকে ওনারা বলছেন যে ওনাদের ইতিহাস আছে। তো এই যে হারবার্ট অফ রিজলে, কপলাউড, জেসি প্রাইস, এই সমস্ত বিখ্যাত ইংরেজ ঐতিহাসিকদের ইতিহাসে যেখানে বর্ণনা রয়েছে সেখানে কেন রঘুনাথ মাহাতোর নাম নেই? বা জেসি প্রাইসের চুয়ার বিদ্রোহ বলে একটা বইয়েই আছে, চুয়ার রেভুলেশন, তো সেখানেও ওই ধরনের কোনো নাম নেই। বা বর্তমানকালে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদে যে 10ম শ্রেণীর 3য় অধ্যায়ে আদিবাসীদের যে আন্দোলনের কথা, বিদ্রোহের কথা উল্লেখ আছে, সেখানে দেখবেন পরিষ্কার উল্লেখেই আছে যে চুয়ার বিদ্রোহের প্রথম সূচনাকারী হচ্ছে জগন্নাথ সিং, এবং তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতৃত্বের নাম রয়েছে। কিন্তু কোনো কারণবশত জেসি প্রাইস, কপলাউড, OMS মেলি, এনারা সবাই ভুলে গেলেন এই মহানায়ককে, যেটা ওনারা নিজেরা লিখে ইতিহাস প্রমাণ করতে চাইছেন, রঘুনাথ মাহাতোকে। ওনার নামটা সবাই ভুলে গেলেন, সব ঐতিহাসিক ভুলে গেলেন। অতএব আমরা যেহেতু এখানে কোনো তথ্য প্রমাণ আমরা পাচ্ছি না, ফলে আমরা এই ইতিহাসটাকে ওনারা বিকৃত করছে, আমরা এটাই বলব। এই ব্যাপারে ওরা যে বারংবার এরকম কর্মসূচি করছে, এই ব্যাপারে আদিবাসী একতা মঞ্চ পরবর্তী কি স্টেপ নিতে চাইছে? দেখুন, যেখানেই ওনারা রঘুনাথ মাহাতোর নামে যে সমস্ত স্ট্যাচু করেছে
সব জায়গাতেই কিন্তু প্রশাসনের একটা মদত আছে। আমাদের খাতড়াতে হয়েছিল, আমরা এসডিওর কাছে আলোচনায় বসেছিলাম, সেখানে আমাদের পক্ষ থেকে কিন্তু প্রচুর ডকুমেন্টস এসডিও ম্যাডামকে দেখানো হয়েছিল, কিন্তু ওনারাও এসেছিলেন, ওনারাও বৈঠকে বসেছিলেন, কিন্তু ওনারা কোনো ডকুমেন্টস দেখাননি। ওনারা এটা প্রমাণ করতে চাইছিলেন যে চুয়ার বিদ্রোহ শুধু ভূমজরা করে নয়, আরও অন্যান্যরা করে, কিন্তু ওনারা এটাও ওখানে দেখাতে পারেন নাই যে রঘুনাথ মাহাতোও চুয়ার বিদ্রোহটা করেছিল। কিন্তু প্রশাসনিক এখানে মদত, স্থানীয় রাজনৈতিক নেতা তাদের মদতেই কিন্তু এটা ঘটেছে। আপনারা দেখেছেন যে পুরুলিয়ার আশড়া থানাতেও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এবং সেটার পক্ষে বলি যে 15ই আগস্টে ওই দিনে ঘটবার কথা ছিল। 14ই আগস্টে ওখানকার জেলা সভাপতি সুজয় ব্যানার্জি সংবাদ মাধ্যমে জানালো কি যে এই যে রঘুনাথ মাহাতো এবং রঘুনাথ সিং সম্পর্কে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কর্মসূচি হবে না। এটা সংবাদ মাধ্যমে 14 তারিখে কিন্তু সুজয় ব্যানার্জি জানান, কিন্তু পরের দিনেই দেখা যায় যে কুর্মীরা যে রঘুনাথ মাহাতোর মূর্তি স্থাপন করেছে সেখানে সুজয় ব্যানার্জিও উপস্থিত আছেন, আর মানবাজারের বিধায়ক সন্ধ্যারানী টুডুও উপস্থিত আছেন। ফলে এটা তো বুঝতেই পারছেন, আর বাংলা করার মনে হয় প্রয়োজন মনে করছি না। অর্থাৎ রাজনৈতিক মদতপুষ্ট সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এইগুলো অন্য কিছু না। আচ্ছা, এই যে আগ্রাসন, এই যে সাংস্কৃতিক ইতিহাসের উপর আগ্রাসন, তাহলে রাজনৈতিক এবং প্রশাসনিক মদত বলছেন, এটা কারণ কি? মাহাতো সম্প্রদায় কি রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত দিক দিয়ে এগিয়ে, এই জন্যই কি এই আগ্রাসন আদিবাসীদের উপর, কি মনে করেন? আমরা এটা মনে করছি যে ওই জাতিটা অন্যান্য আদিবাসী জাতিগোষ্ঠী থেকে সামাজিকতায়, অর্থনৈতিক, রাজনীতি, ধনসম্পদ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অন্যান্য আদিবাসীদের তুলনায় অনেক বেশি এগিয়ে। চিন্তা চেতনায়, শিক্ষায়, চাকরি। ইদানিংকালে কিছুদিন আগে কোনো ভাই কমেন্ট করেছে যে নিজের যোগ্যতায় ITI চান্স পেয়েছে আমাদের কোনো একজন মাহাতো বোন, সেটা প্রমাণ করছে ওনারাই প্রমাণ করছে। এটা রয়েছে আমার কাছে, ডকুমেন্টসটা আমি দেখাবো। তো সেই দিক থেকে এবং তৎসহ যে ওনাদের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটাকে ব্যবহার করবার জন্য সুজয় ব্যানার্জি নাহলে কেন বলবে? আমরা সুজয় ব্যানার্জির কাছেও ডেপুটেশন একটা দিতে গিয়েছিলাম, উনি কিন্তু খুব খাতির যত্ন করে আমাদেরকে প্রলেপ দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু উনি সেই রাজনৈতিক উদ্দেশ্যটা চরিতার্থ করার জন্যেই কিন্তু ওই সভাটাতে অংশগ্রহণও করেছে, আর আগের দিনও ওই ফেক সংবাদ মাধ্যমটাও করেছে যাতে না কোনো গণ্ডগোলটা বাঁধে। এবং সন্ধ্যারানী টুডুও মনে করছেন যে তার গদিটা হয়তো লড়ছে, এই এদের পাশে না থাকলে আমার সমগ্র জাতিটা যাক, ভাসুক, কিন্তু আমার গদিটা বাঁচাতে হবে, এটা সন্ধ্যারানী টুডু বুঝেছে। ফলে সেই জন্য ওই বিকৃত জায়গাটায় গিয়ে তিনি উপস্থিত হয়েছেন এবং সভামঞ্চের সবার আগের চেয়ারে বসেওছেন। আচ্ছা, এই যে সামনে পঞ্চায়েত এবং তার পরবর্তীকালে লোকসভা নির্বাচন, আদিবাসী একতা মঞ্চ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করার কিছু কথা ভাবছে, নির্বাচনে অংশগ্রহণ করার কথা ভাবছে? দেখুন, সমস্ত সামাজিক সংগঠনের একটা মিলিত সংগঠন হচ্ছে আদিবাসী একতা মঞ্চ। প্রত্যেকটা সমাজ সংগঠনের এই সমাজসেবী যারা রয়েছে তারা কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে না। ফলে আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকেও সেই ধরনের কিন্তু কোনো চিন্তাভাবনা নেই যে পঞ্চায়েতে অংশগ্রহণ করা, লোকসভা বিধানসভাতে অংশগ্রহণ করা, এই ধরনের কিন্তু কোনো চিন্তাভাবনা নেই। কিন্তু আমাদের এটা ভাবনা আছে যে আমরা এমন আদিবাসী প্রতিনিধিকে নির্বাচন করব যারা আমাদের আদিবাসীদের সমস্যার কথা তুলে ধরবে। মূলত আমরা সেটার দিকেই লিডিং পার্সনে আমরা কিন্তু থাকার একটা চিন্তাভাবনা করেছি, যে যারা আমাদের আদিবাসী দরদি আছে মানুষ, আদিবাসী মানুষদের নিয়ে চিন্তাভাবনা করবে, আদিবাসী মানুষদের সমস্যার কথা বিধানসভায় বলবে, সেই সমস্ত জনপ্রতিনিধিদেরকে আমরা নির্বাচন করার পক্ষে আছি। কিন্তু যারা আদিবাসীদের স্বার্থকে নিয়ে নাচানাচি করছে, আদিবাসী স্বার্থকে নিয়ে খেলামেলা করছে, আমরা তাদের পক্ষে নেই, আদিবাসী একতা মঞ্চও তাদের পক্ষে নেই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তপন কুমার সর্দার, আদিবাসী একতা মঞ্চের সভাপতি।